আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 2019 সালে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে প্রদীপ মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। স্বামীর মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে 2021 সালে সন্দেশখালী ছাড়েন প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা। আর এবার উচ্চ মাধ্যমিকে তাক লাগানোর রেজাল্ট করলো প্রদীপ মণ্ডলের ছেলে প্রতীপ। একবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি, দেখুন 2019 সালে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে প্রদীপ মণ্ডলকে খুনের অভিযোগ ছিল। আর এবার উচ্চ মাধ্যমিকে তাক লাগানোর রেজাল্ট করলো প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম। একেবারে তার সঙ্গেই কথা বলেছিল আমাদের প্রতিনিধি মধু কল্পিতা। কি ছবি উঠে এলো দেখবো। শেখ শাহজাহান কি কি করেছে এবং তার জন্য একের পর এক পরিবার কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে তার আরও একটা উদাহরণ আজকে সোনারপুরে এসে পাওয়া গেল। সোনারপুরের বাসিন্দা তারা নয়, আদতে তারা সন্দেশখালীর বাসিন্দা, কিন্তু সন্দেশখালীতে তারা থাকতে পারেন না শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারে। কেন, কিসের এই অত্যাচার, কিভাবে তারা সন্দেশখালী থেকে সোজা সোনারপুর এসে পৌঁছলেন, আজ সেই কথাটাই শুনে নেব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন পদ্মা মণ্ডল রয়েছেন আমার সঙ্গে, এবং তার ছেলে প্রীতম মণ্ডল রয়েছেন। কি হয়েছিল, কারা কারা উপস্থিত ছিল সেখানে? 2019 সালের 8ই জুন নলকড়ার ভাঙিপাড়া গ্রামে আমাদের বাড়িতে প্রথমে 3টে সাড়ে 3টে নাগাদ শেখ শাহজাহানের নেতৃত্বে কাদের মোল্লা, হাটগাছি অঞ্চলের প্রধান, উনি প্রথমে প্রায় 500-600-1000 লোক নিয়ে আসে। তারপরে ধীরে ধীরে লোকের সংখ্যা বাড়তে থাকে এবং সেই দিন ছিল জামাই ষষ্ঠী, বাঙালিদের একটা উৎসব বটে। তো সেই দিন সবার বাড়িতে আনন্দ উৎসব হইচই হচ্ছিল এবং গ্রামে বেশিরভাগ পুরুষ শূন্য ছিল, মানে পুরুষেরা অনেকেই ষষ্ঠীতে চলে গেছিলেন। তো সেই সময়তে মানে কিছু লোক মানে পুরোপুরি পূর্ব পরিকল্পিত ছিল এবং ওই দিনটাকেই ওরা বেছে নিয়েছিল যে গ্রামে পুরুষরা তেমন থাকবে না। এবং সেই দিন প্রথমে আমার বাড়িতে 500-600 লোক নিয়ে এক ধাক্কাতে, এবং রাজবাড়ি আউটপোস্টের 4 জন দায়িত্বরত পুলিশ কর্মী ছিলেন যারা প্রথমে আমার বাড়িতে ঢোকে এবং ওর পিছুতেই একসঙ্গে পুলিশের নেতৃত্বে। হ্যাঁ, প্রথমে ভয়ঙ্কর অভিযোগ করছেন আপনারা, পুলিশের নেতৃত্বে এত লোক ঢুকলো। 8ই জুন এই নেজার থানা সেই প্রমাণ দিতে পারবে যে ওই দিন কোন কোন পুলিশ অফিসার ছিলেন। যে 3 জন ঢুকেছিলেন, মানে 4 জন, প্রথমে এসে পুলিশ গাড়িটা এসে আমার বাড়ির সামনে ওই বারোয়ারি মন্দিরের কাছে রাখে এবং আরও বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ছিল। প্রথমে পুলিশ বাড়ির মধ্যে ঢোকে এবং তারপরে ওই মানে সন্ত্রাসবাদীরা শেখ শাহজাহানের নেতৃত্বে কাদের মোল্লা, আইজুল মোল্লা, আখের আলী, গাইন আরও একাধিক একসঙ্গে 500-600 জন আমার বাড়িতে ঢুকে আমার স্বামীকে, কারণ ওই হাটগাছি অঞ্চলের ওই 56 নম্বর বুথে 2019-এ লোকসভা ভোটে বিজেপি লিড পেয়েছিল। এটাই সব থেকে মানে ওরা বিরোধী শূন্য করতে চেয়েছিল। আমরা তো বাড়িতেই ছিলাম, হঠাৎ আক্রমণ করলো, তখন আমরা দুজনেই একসঙ্গে দৌড়াচ্ছিলাম। আমি একদিকে দৌড়ে একটা গলি থেকে পালিয়ে যাই আর আমার স্বামীকে পুরো লক্ষ্য করে ওরা গুলি করতে করতে বোমা মারতে মারতে পুরো জলঘরের বাঁধে নিয়ে চলে যায়। তারপরে আমি দৌড়ে যখন একটা পাশে যাই, একটা মানে আমার বাড়ির পাশে একজনের বাড়িতে মানে ছাদের উপরে ওরা আমাকে মানে ঘরে তালা দিয়ে আটকে রাখলো আমাকে বাঁচানোর জন্য। তখন আমি 3 তলার ছাদের উপরে উঠে দেখছি এবং আমার সঙ্গে আরও অনেক কয়েকজন ছিল প্রত্যক্ষদর্শী, তারাও দেখেছেন। আমার স্বামীকে প্রথমে জলকরের বাঁধে চারিদিক থেকে ঘিরে ধরা হয় এবং জলকরের মধ্যে প্রথমে জলে চোবাতে থাকে, বিভৎসভাবে নৃশংসভাবে চোবাতে থাকে। তারপরে তরোয়াল ভোজালি দিয়ে কোপাতে লাগলো। তারপরে ওরা তক্তার মধ্যে পেরেক মেরে মাথার খুলির ভিতরে অটোমেটিক তক্তার সেই পেরেক দিয়ে মেরে মেরে মাথার খুলিটাকে ক্ষতবিক্ষত করেছে। তার ভিডিও আমি দিতে পারবো আপনাদেরকে। এবং তারপরে উনি যখন মানে জখম হয়ে গিয়ে হাত উঁচু করে আত্মসমর্পণ করে, তখন ওনার চোখের মধ্যে গুলি করা হয়, তারপর ওনার কানে গুলি করা হয়, তারপর ওনার সারা শরীরে 8টা গুলি করা হয়। আর হাত তুলে আত্মসমর্পণ করেছিল বলে হাতের মধ্যেও কোপ দেওয়া হয়, সারা শরীরটাকে খণ্ড খণ্ড করা হয়। এমনই নৃশংসভাবে এই শেখ শাহজাহানের বাহিনীরা আমার স্বামীকে মেরেছিল। এই কাদের মোল্লা সামনে দাঁড়িয়ে থেকে গুলি চালিয়েছিল, হাটগাছি অঞ্চলের প্রধান। গ্রামে আতঙ্কে ভয়ে মানুষ, একটা শিশু পর্যন্ত সেই দিন কাঁদেনি, একটা মানুষ কেউ বাইরে বেরোয়নি। পুলিশের কাছে সাহায্য চেয়েছিলাম যে আপনারা একটু একবারের জন্য আমার সঙ্গে চলুন, আমার স্বামীর বডিটা অন্তত ওই জলে পড়ে আছে, আমি তুলে নিয়ে আসবো। ওই সুকান্ত মণ্ডলের বডিটা পড়ে আছে, তুলে নিয়ে আসবো। ওনারা ফোনে বলছেন ভাঙিপাড়াতে কোনো কিছুই হয়নি। তারপর ওই রাতের
কারে ওই সন্ত্রাসবাদীরা পাশে বসেছিল অনেকটা দূরে। তারপরে আমি জলের মধ্যে চিৎকার করতে করতে গিয়ে জল থেকে টেনে টেনে আমার স্বামীর বডিটা তুলি এবং আপনি নিজে তুললেন আপনার? হ্যাঁ, আমার স্বামীর বডিটা আমি নিজেই তুলেছি। সেখানকার ভিডিও ফুটেজ আপনারা পেয়ে যাবেন। স্বামীর দেহটা শেষ পর্যন্ত পেয়েছি, মানে পুলিশ এসে ধস্তাধস্তি করে নিয়ে চলে গেল। হয়েছিল? হ্যাঁ, তারপরে বসিরহাটে নিয়ে গিয়ে পোস্টমর্টম হয়। হওয়ার পরে বডিটাও পর্যন্ত যে আমরা আমার স্বামীকে নিয়ে গঙ্গার ঘাটে আমরা শেষকৃত্য করতে চেয়েছিলাম, কিন্তু সেই বডিটাকে কিছুতেই গঙ্গার ঘাটে নিয়ে যেতে দেওয়া হলো না। ওই শেখ শাহজাহানের বাহিনী দিয়ে মালঞ্চতে আটকে দেওয়া হয়। হঠাৎ আইপিএস কেন? তার কারণ মা যেটা বললো যে সেদিনকার পুলিশি নিষ্ক্রিয়তা ছিল, এবং লাস্ট যখন আমার বাবাকে ওরা ঘিরে ফেলেছিল তো তখন আমার বাবা দৌড়াচ্ছিল এবং আমার বাবা, তুমি দেখেছো সেটা? আমি কাছেই ছিলাম। তো আমার মানে বাবা ফোন করছিল, থানায় ফোন করছিল। যখন থানায় ফোন করছে না, তখন লাস্ট কলটা যদি আমার বাবার কেউ চেক করে সেটা আমার কাছে এসেছিল। এসে আমাকে বলছে যে দেখ আমাকে ঘিরে ফেলেছে, হয়তো আজকে আমি আর বাঁচবো না, কিন্তু তুই পুলিশের কাছে ফোন কর, ওরা যদি একটু সাহায্য নিয়ে আসে আজকে আমি বেঁচে যাব। আর যদি আমি না ফিরি তাহলে তুই মা আর ভাইয়ের খেয়াল রাখিস, আর আমার লড়াইটার অন্তত তুই জবাব দিস। তো আজকে সেই দিন যে আমি আমার লড়াইটা করেছি, আর বলেছিল যে আমার যারা সংগঠনের আছে ওরা তোকে অবশ্যই বাঁচাবে, ওদেরও খেয়াল রাখিস আর ওদের নামটাও করিস। কারণ সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার বাবারা নাকি নিজেরা গুলি করে করে মারা গেছে। তাহলে বলুন আমার বাবার মাথায় কি করে ভোঁজালির দাগ ছিল, আমার বাবার চোখে কি করে গুলি ছিল, একটা বডি কি করে লোপাট হয়ে গেল। যে লোপাট হয়ে গেছে সেই দেবদাস কাকুর বডি, ওই কাকুটাকে ওখানটার থেকে পায়ে গুলি করেছে, করে বাইকের পিছনে বেঁধে 5 কিলোমিটার তখন জীবন্ত ছিল, তাকে পিচ রাস্তায় টানতে টানতে পার্টি অফিসে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আস্তে আস্তে একটা করে হাত একটা করে পা দিয়ে তাকে যন্ত্রণা দিয়ে দিয়ে মেরেছে, লাস্টে মাথাটা কেটে তারপরে অন্য জায়গায় বডিটা পুঁতে দিয়েছে। তাহলে বলুন পুলিশ থাকতে যখন এই করেছে তাহলে আমি কেন হব না? আর বদলা শুধু অস্ত্র দিয়ে তো নেওয়া যায় না, কারণ বোম রাজনীতি দিয়ে, বোম আর গুলি দিয়ে মানে কোনো কিছুই হয় না। যেখানে যোগ্য জবাব দেওয়া সেখানে আমি যোগ্য জবাব দিয়েছি। সেদিন যারা শাসক দলের বলেছিল তারা আজ দেখতে পাচ্ছে যে প্রদীপ মণ্ডল কি ছিল, তার ছেলে কি ছিল। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই চোখের ভাষাটা বোঝেন না, চোখের জলের ভাষাটা বোঝেন না। তাই তিনি এখনো পর্যন্ত ধর্ষক, খুনি, সন্ত্রাসবাদীদেরকে এখনো পর্যন্ত ক্লিন চিট সার্টিফিকেটটা দিচ্ছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করব যে এইভাবে আর বলবেন না। উনি নিজে মহিলা, তাই এই মহিলাদেরকে নিয়ে আর এই মিথ্যে খেলা খেলবেন না। এই চোখের জলগুলো এগুলো মনে হয় সবই মিথ্যে, এত এত সত্যি বারবার করে তারা এসে বলছেন, কিন্তু শাসক দলের কান পর্যন্ত যেন কিছুই পৌঁছচ্ছে না। আর কবে পৌঁছবে সত্যি কারোর জানা নেই। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, সোনারপুর।